ভালোবাসেন। আমি বললাম আমি জানি না, শুধু এটাই জানি সে ছাড়া আর কারো আমার মনে জায়গা নেই। মিম বলল তাহলে তাকে গিয়ে বললেন না কেন, এত দূরে কেন আসলেন? আমি বললাম কারণ আমার মতো মানুষকে আর কেউ ভালোবাসে না, কারণ আমি সবার কাছে অনেক বড় অপরাধী। মিম বলল আপনি কি আবার তার কাছে যেতে চান? আমি বললাম আর ইচ্ছা নেই, কারণ জীবনে অনেক বড় একটা সময় পার হয়ে গিয়েছে, আর সে হয়তো বা অন্য কারো, তবে সে যদি আমার ভালোবাসা বুঝতে পারে তবে আমি তাকে আজীবনই আবার পাগলের মতো ভালোবেসে যাব। উনি নার্স এসে বলল ম্যাডাম একটা অবাক করা ভালো খবর আছে। মিম বলল কি খবর বলেন। নার্স বলল এনার হাতের রিপোর্ট অনেক ভালো এসেছে মনে হয়, আর তার হাতটা আবার আগের মতো ভালো হয়ে যাবে। মিম বলল কই দেখি তো রিপোর্ট। তারপর মিম নার্সের হাত থেকে রিপোর্ট নিয়ে তা দেখে বলল সত্যিই তো তার রিপোর্ট, আর কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম আমি কি আবার সুস্থ হতে পারবো? মিম বলল হ্যাঁ আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, বলছিলাম আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম তাহলে আমাকে কি আরো কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে? মিম বলল আপনার হাত পুরো ভালো হতে আরো 1 মাস সময় লাগবে, তবে আপনাকে আর 7 দিন হাসপাতালে থাকলেই চলবে। আমি বললাম সত্যি বলছেন, আমাকে আর 7 দিন থাকলেই হবে? মিম বলল তারপর মিম আর নার্স সেখান থেকে চলে গেল, আর আমি শুয়ে আছি। আজ আমার অনেক ভালো লাগছে, আজ আমার অনেক বড় বিপদ কেটে গেল, তবুও কেন জানি মাঝে মাঝে কি যেন ভেবে খারাপ লাগছে। তারপর দেখতে দেখতে আরো 7 দিন চলে গেল। এই 7 দিন অনেক কষ্ট কেটেছিল। মিম মাঝে মাঝে খাইয়ে দিত, বা 1-2 দিন কোনোভাবে শুধু পানি খেয়েই কাটিয়েছি। আর কামাল ভাইয়াও আমাকে দেখতে আসেনি। আজ আমার হাসপাতালের শেষ দিন হবে, অনেক অপেক্ষায় আছি। তারপর মিম আসলো আমার কাছে আর মিম বলল আপনি তাহলে আজ চলে যাচ্ছেন, তবে আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি, তাই কোনো ভারী কাজ হাত দিয়ে করবেন না এই মাসে, কি বুঝতে পেরেছেন? আমি বললাম জি বুঝতে পেরেছি, আর আমি সব মেনে চলার চেষ্টা করব। মিম বলল তা আপনার খেয়াল কে রাখবে? আমি বললাম কোনোভাবে চালিয়ে নিব। মিম বলল তা আপনার কোনো ফোন নাম্বার দিলেন না? আমি বললাম জি আমার কোনো ফোন নাম্বার নেই। তারপর আমার গাত দুটো খুলে দেওয়া হলো, অনেকদিন পর ভালো লাগছে। তখন মিম বলে উঠে আচ্ছা আপনার সাথে কি আর আমার দেখা হবে না? আমি বললাম জানি না, আপনার ঋণ আমি হয়তোবা কোনোদিনও শোধ করতে পারবো না, আপনি আমার জন্য অনেক করছেন, তবু আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, ভালো থাকবেন। তারপর আমি সেখান থেকে চলে আসি। তারপর বাসায় এসে দরজা খুলেই দেখি আমার রুমে অন্য কেউ, তা আমি দেখে অবাক। তারপর সেই লোককে বললাম ভাই এটা তো আমার রুম, আপনি এখানে কি করছেন? লোকটা বলল মানে 1 সপ্তাহ হলো আমি এই বাসা ভাড়া নিয়েছি। আমি বললাম ভাড়া নিয়েছেন মানে? আমি এই বাসায় 1 মাস আগে টাকা দিয়ে ভাড়া দিয়ে তারপর থাকছি। লোকটা বলল তা আপনি বাড়িওয়ালাকে বলেন, আমি জানি না, আমিও টাকা আগে থেকে দিয়ে উঠেছি। তারপর আমি বাড়িওয়ালার কাছে গিয়ে বললাম আপনি আমার বাসা অন্য আরেকজনকে কেন ভাড়া দিয়েছেন? বাড়িওয়ালা বলল তা আপনি কিছু কাউকে না বলে গেলে কি আমি বাড়ি ফাঁকা রাখবো? আমি বললাম আমি এই কয়েকদিন হাসপাতালে ছিলাম, আর তাই বলে আপনি আমার রুম অন্য কাউকে দিবেন, এখন আমাকে অন্য কোনো রুম দেন। বাড়িওয়ালা বলল আর কোনো রুম ফাঁকা নেই। তা আমি বললাম তাহলে টাকা ফেরত দেন। বাড়িওয়ালা বলল কিসের টাকা? আপনি থাকেন নাই সেটা আপনি জানেন, আর আবার টাকা কেন দিব? আমি বললাম আমি থাকিনি বলেই তো টাকা দিবেন। বাড়িওয়ালা বলল আমি কোনো টাকা দিতে পারবো না, আর এই ব্যাপারে আর কিছু বলবেনও না। তারপর আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর এমনিতে শরীরটাও বেশি একটা ভালো নেই, তার উপর এখনো হাত দুটোর মাঝে ব্যথা করে। মানুষ কতটা খারাপ হতে পারলে এমন কাজ করতে পারে। এখন আমি কি যে করি, হাতে কোনো আর টাকাও নেই। তারপর মনে পড়লো আমি একবার কারখানায় যাই, সেখান থেকে যদি কিছু টাকা পাওয়া যায়। অনেক দিন তো সেখানে কাজ করলাম, তাছাড়া কামাল ভাইয়ের কাছে তো আমার টাকাও আছে। তাই সেখান থেকে কারখানায় যাই, আর গিয়ে কামাল ভাইয়ের সাথে দেখা। আমায় দেখে কামাল ভাই বলে কিরে রাফি কবে হাসপাতাল থেকে আসলি? আমি বললাম এই তো আজই আসলাম, তা তুমি তো আমার দেখতেও গেলে না। কামাল ভাই বলল অনেক কাজ ছিল তো তাই যাইনি। তা তোর হাত ভালো হয়েছে তো? আমি বললাম হ্যাঁ তা হয়েছে, তা এখনো পুরো ভালো হয়নি। কামাল ভাই বলল তা হঠাৎ এই সময় এখানে কেন? আমি বললাম কামাল ভাই আমি খুব বিপদে পড়েছি। আমি হাসপাতাল থেকে বাসায় গিয়ে দেখি বাড়িওয়ালা আমার রুমটা অন্য একজনকে ভাড়া দিয়েছে, আর টাকাও দিচ্ছে না। এখন আমি যে কি করব তা বুঝতেই পারছি না। তা আমার টাকাগুলো যদি এখন দিতে। কামাল ভাই বলল কিসের টাকা? আমি বললাম কামাল ভাই তুমি এসব কি বলো? আমার বাসায় গিয়ে যে তুমি যে টাকাগুলো আনলে। কামাল ভাই বলল তা তোর ওষুধ আনলাম না? আমি বললাম কামাল ভাই আমার ওখানে 50,000 টাকা ছিল, আর আমার এখন বাকি টাকাগুলো খুব দরকার। কামাল ভাই বলল দেখ এমন করিস না তো, আমি জানি না তোর টাকা কি হলো। আমি বললাম ভাই তুমি দয়া করে বুঝার চেষ্টা করো, আমার টাকাগুলো ছাড়া আমি কি করব? আর এখন তো আমি 1 মাসের আগে কারখানাতেও কাজ করতে পারবো না। কামাল ভাই বলল তাহলে শোন, রাগ করিস না, আসলে সেদিন আমি এতগুলো টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পরে আমি তোকে ওষুধ কিনে দিই, আর তারপর ভাবলাম
এত টাকা দিয়ে কি করব, এত টাকা একসাথে দেখিনি। পরে আমি ওই টাকাগুলো নিয়ে সেই দিন রাতে পতিতালয়ে যাই। আর আমি বললাম, থাক ভাই, আর তোমাকে কিছু বলা লাগবে না, আমি বুঝছি তুমি ভাই এতটা নিচে নামতে পারলে। কামাল ভাই বলল, দেখ এখন আমি কি করব বল, আমি আসলে বুঝতে পারিনি, আর আমার কাছে আর কোনো টাকাও নেই। তখনই আমি বলে উঠি, তুমি আমার সাথে এমন করতে পারলে আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম, আর সেই তুমি আজ আমার এত বড় বিপদের সময় এমন করলে। কামাল ভাই বলল, তুই আমাকে মাফ করে দিস, আমি ঠিক বুঝতে পারিনি। আমি বললাম, ওই টাকাগুলো ছিল আমার পরিশ্রমের মূল্য, আর আজ আমার কিছুই নেই, এখন আমি কি করব? কামাল ভাই নিশ্চুপ। আমি বললাম, তা কারখানা থেকে কি আমার কোনো টাকা দিবে না? কামাল ভাই বলল, না, পুরো মাস কাজ না করলে তো বেতন দেয় না। আমি বললাম, তা এখন আমি কি করব? কামাল ভাই বলল, তা তো আমি জানি না। আমি বললাম, তাহলে আমায় কিছু টাকা দাও। কামাল ভাই বলল, আমার কাছে তো টাকা নেই। আমি বললাম, যতটুকু আছে ততটুকুই দাও। তারপর সে আমাকে 2000 টাকা দেয়। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আবার আমি কোথাও থাকার জন্য জায়গা খুঁজছি, তাছাড়া তো কিছু একটা করা লাগবে। আর আমার হাত দুটো তো পুরোপুরি ভালো না, কি যে করব তা বুঝতেই পারছি না। সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটছি, তাও কিছু করতে পারলাম না। তারপর এক জায়গায় দেখলাম একটা চাকরির নোটিশ, তবে বেতন অল্প, তা কি আর করার, কিন্তু আমার তো কোনো সার্টিফিকেটই নেই সাথে। তারপর সেখানে গেলাম, গিয়ে দেখি অনেকে আমার মতো চাকরির জন্য এসেছে। তারপর সেখানে গেলাম, সকলে এক এক করে গেল ইন্টারভিউ দিতে। সবার শেষে আমি ভিতরে গেলাম। আমি বললাম, স্যার আসতে পারি? তাদের মধ্যে একজন বলল, জি ভাই আসুন। তারপর আমি সেখানে গেলাম, আমাকে বসতে বলল, আমিও বসলাম। তারপর তাদের একজন বলল, দিন আপনার সার্টিফিকেট দেখান। আমি বললাম, স্যার আমি সাথে কোনো